কী অবস্থা, কেমন আছো সবাই? তো সেকেন্ড লেকচারে আমি তোমাদের বইয়ের যত কাজ আছে, উদাহরণ আছে, এই দুইটা পোর্শন সব করে দেখাবো। সবগুলো ঠিক না, যেগুলো ম্যাক্সিমাম করা যায় আমরা সেগুলো করব। তো আচ্ছা, তোমাদের এইখানে নেক্সট যে অঙ্কটা দেখাবো এইটা তোমাদের পরীক্ষার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এবং রুট টু অমূলদ সংখ্যা ঘুরে ফিরে আসে। একটা সময় ছিল যখন এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসতো, ঘুরে ফিরে প্রতিবারই বোর্ড পরীক্ষায় আসতো। তো রুট টু অমূলদ সংখ্যা, ঠিক আছে, এইটা প্রমাণ করার জন্য তোমাদের বইতে ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে, বাট আমি এই জায়গা থেকে শুরু করব না। আমি একটা এক্সট্রা কয়েকটা লাইন লিখছি। তোমরা যদি এইটা অ্যাড করতে পারো তোমাদের পরীক্ষার জন্য এটা একটু বেশি আহ, ইফেক্ট ফেলাবে তোমাদের খাতার উপরে, ঠিক আছে, একটা পজিটিভ তোমার ইমপ্রেশন তৈরি হবে স্যারের। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে রুট টু অমূলদ সংখ্যা। এখন রুট টু যে অমূলদ সংখ্যা, আমরা জানি অমূলদ সংখ্যাটা অমূলদ, এই অমূলদ সংখ্যাটা দুইটা, সরি, মূলদ মূলদ সংখ্যাটা হচ্ছে দুইটা, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশ, ঠিক আছে, স্বাভাবিক সাধারণ ভগ্নাংশ, যেটা সাধারণ সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশকেও সাধারণ ভগ্নাংশে ট্রান্সফার করা যায়। যাই হোক, তো মোটামুটি এখন আমরা সাধারণ ভগ্নাংশ হিসেবে কল্পনা করি। তো মূলদ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। এখন আমাদের আগে প্রমাণ করতে হবে যে এটা আসলে পূর্ণ সংখ্যা না, ঠিক আছে, এটা একটা পূর্ণ সংখ্যা যে না, এটা আমরা প্রমাণ করবো ফার্স্টেই রুট টু। তারপরে বলবো যে না, পূর্ণ সংখ্যা না, কিন্তু এটা একটা সাধারণ ভগ্নাংশ বা ভগ্নাংশ, সেটা হিসেবে ধরে নিয়েও দেখাবো যে এটা ভগ্নাংশও না। সেই ক্ষেত্রে আমরা দুইটা ওয়ে থেকেই যাব যে এটা তাহলে মূলদই না, এটা একটা অমূলদ। ওকে, আমাদের প্রসেসটা এমন হবে। তো এইখানে আমাদের ভিতরে, রুটের ভিতরে যেটা আছে, এখন রুট টু এর ভ্যালুটা আগে বের করে নিয়ে আসতে হবে, এবং এর ভ্যালুটা কত, 1.4441 সামথিং এরকম, মানে একের থেকে বড় দুইয়ের থেকে ছোট। যেহেতু একের থেকে বড় দুইয়ের থেকে ছোট, এই কারণে আমি এখানে 1কে স্কোয়ার করছি আর 2কে স্কোয়ার করছি। তাহলে 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়, রুট টুকে স্কোয়ার করলে 2 হয়। যেহেতু 2 1 এবং 4-এর থেকে, মানে 1-এর থেকে বড় 4-এর থেকে ছোট, এই কারণে আমরা লিখতে পারি যে রুট টু 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তার মানে রুট টুটা কী হবে, 1 থেকে বড় 2 থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা, তাহলে রুট টুটা কি 1 আর 2-এর ভিতর কি কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে? না, পারে না। যেহেতু পূর্ণ সংখ্যা নাই, সুতরাং রুট টু একটা, রুট টু কখনোই পূর্ণ সংখ্যা না, এটা আমরা লিখব। একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলাম আমরা, ঠিক আছে। এরপর আমরা লিখলাম যে না, রুট টু আসলে এটা একটা ভগ্নাংশ, মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা লেখো এখানে, সমস্যা নেই, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং রুট টু সমান সমান পি বাই কিউ, যেখানে পি আর কিউ স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখানে একটু অ্যাড করি, এবং এবং পি ও কিউ সহমৌলিক, এটা একটু অ্যাড করে দিও তোমরা, সহমৌলিক, সহমৌলিক, যেখানে যেখানে কিউ ডাজ নট ইকুয়াল 1। পি আর কিউ কেন সহমৌলিক, মানে সহমৌলিক ছাড়া, মনে করো 4/2 হইলে এটা তো আবার কাটাকাটি করলে 2/1 থাকে, তাই না? তো এরকম কাটাকাটি করা যাবে না। মনে করো সহমৌলিক কেমন হতে পারে, 3/7, এটা একটা সহমৌলিক সংখ্যা, কারণ 3 আর 7 এদের ভিতরে কমন 1 ছাড়া কিছুই নাই। ওকে, 1 ছাড়া কিছুই নাই। তো সহমৌলিক সংখ্যাটা লিখতে হবে, এবং কিউ 1-এর সমান হইতে পারবে না, কিউ 1-এর সমান হইতে পারবে না। কিউ যদি 1-এর সমান হয় তাহলে সেটা কি হয়ে যায়, পূর্ণ সংখ্যা। আমরা আগেই বলে আসছি যে পি বাই কিউ আকারে কোনো মেথডে কিউ কখনো 1 হয় না। কিউ 1 হয়ে গেলে, কিউ মনে করো 1, তাহলে নিচে কিছু থাকলো না, পি উপরে একটা স্বাভাবিক সংখ্যা, যেটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, এ কারণে কিউ 1 হবে না। তো এই কন্ডিশনের আন্ডারে আমরা বুঝলাম যে পি বাই কিউ এটা একটা ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। ওকে, আচ্ছা, এরপরে দুই পাশে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে এই পাশে 2 থাকে আর এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার থাকে। এরপরে যেটা করব, উভয় পাশে কিউ দ্বারা গুণ করলাম, তো 2q, আর উপরে থাকবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ। আচ্ছা, তো কিউ আর কিউ স্কোয়ার যদি কাটাকাটি করি, এখানে থাকবে 2q সমান সমান পি স্কোয়ার বাই কিউ।
তো এইটাই আমরা দেখো পরবর্তী লাইনে লিখছি যে 2q সমান পি স্কোয়ার বাই কিউ, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে। এখন এখানে স্পষ্টত 2q একটি মূলদ, আচ্ছা 2q মূলদ সংখ্যা না, এখন পূর্ণ সংখ্যা লেখো, এটা পূর্ণ সংখ্যা হবে। 2q একটা পূর্ণ সংখ্যা, কেন? টু হচ্ছে, কিউ হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, একের থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো 2-এর সাথে সাপোজ কিউ যদি হয় 2, তো এটা 4 হবে, 4 তো একটা পূর্ণ সংখ্যা। যদি 3 গুণ করি তাহলে 6 হবে, 6 একটা পূর্ণ সংখ্যা। তার মানে মানে 2q, এটা যদি কিউ হয় তার মানে 2q অলওয়েজ একটা পূর্ণ সংখ্যাই আসবে। তো 2q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু অপরপক্ষে পি স্কোয়ার বাই কিউ এইটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না, কারণ তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। তো এক আসলে কোনো সাধারণ উৎপাদকের ভিতরে আসে না। ওকে, তার মানে পি স্কোয়ার বাই কিউ এটা কি কোনো পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা না, আবার 2q একটা পূর্ণ সংখ্যা, তার মানে আমরা লিখতে পারি 2q ডাজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। যেহেতু পি স্কোয়ার বাই কিউ 2q এর সমান না, তার মানে √2ও পি বাই কিউ এর সমান না, যেটা ফার্স্টে আমরা এই যে ধরে নিয়েছিলাম পি বাই কিউ এর সমান। তার মানে এটাও পি বাই কিউ এর সমান না। তার মানে √2কে আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারতেছি না। যেহেতু ভগ্নাংশ আকারে লিখতে পারতেছি না, তার মানে √2 ফার্স্টেই আমরা প্রমাণ করছি এটা একটা পূর্ণ সংখ্যা না। এখন প্রমাণ করলাম এটা একটা ভগ্নাংশ না। যেহেতু দুইটাই না, পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশও না, তার মানে এটা মূলদই না। আর যদি এটা মূলদ না হয়, √2 কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাই √2 অবশ্যই একটা স্পষ্টত মূলদ সংখ্যা নয়, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটাই প্রমাণ। তোমাদের বইতে কাজে দেখবা আছে √6 আছে, আর একটা আছে √3। তো √3 জন্য যেটা করবা, যেহেতু 3 আছে, তো এটাকে 1 স্কোয়ার করলে কত হয়? 1। এই যে এখানে করবা, আমি এখানে লিখে দিই। √3 এর জন্য যেটা করবা, √3 এর জন্য করবা, এই যে এখানে লিখবা, ধরি 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, আর √3 স্কোয়ার সমান কত? 3। তাহলে 3, 1 আর 4-এর ভিতরে আছে 1 থেকে বড় 4 থেকে ছোট, তার মানে √3 1 থেকে বড় 2 থেকে ছোট, তার মানে √3 কি হবে? তার মানে এই যে √3 যদি অমূলদ সংখ্যা চাই, তোমরা জাস্ট এই √2 এর জায়গায় √3 লিখবা, বাদ বাকি যা লেখা আছে সব সেম, সব সেম। আচ্ছা, এরপর বইতে আছে √6। তো √6 কি? যদি তুমি আবার এইটা লেখো যে 1 আর 2, 1কে স্কোয়ার করো, তাহলে আবার 2কে যদি স্কোয়ার করো 4 আসে। 4 কিন্তু আবার এই যে 6-এর থেকে ছোট, ঠিক আছে, সুতরাং সবসময় 1 আর 2 দিবা না। 6 যেহেতু আছে 4-এর থেকে বড়, তো 4-এর থেকে বড় কাছাকাছি আর কি বলে পূর্ণবর্গ সংখ্যা কি হইতে পারে? পূর্ণবর্গ সংখ্যা 9, 4-এর পরে আছে 9, 3-এর স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার করলে হয় 4, 3কে স্কোয়ার করলে হয় 9, √6কে স্কোয়ার করলে হয় 6। যেহেতু 6 4 থেকে বড়, 9 থেকে ছোট, তার মানে √6 2 থেকে বড় 3 থেকে ছোট। ঠিক আছে, তখন এখানে কি লিখবা? এখানে জাস্ট এখানে লিখবা হচ্ছে যে এটা, এখানে কি লিখবা? এই লাইনটা। এখানে কি লিখবা? এই লাইনটা। এইখানে কি লিখবা? √2 এর জায়গায় লিখবা হচ্ছে, এখানে লিখবা √6, 1 থেকে বড় 1-এর জায়গায় লিখবা কত? 2, এখানে লিখবা 3, এখানে লিখবা √6, এখানে লিখবা √6, বাদ বাকি প্রসেস সেম, বাদ বাকি প্রসেস একেবারেই সেম। ওকে, তো এটা বাসার কাজ থাক, আই হোপ তোমরা পারবা। ওকে, এরপর আমাদের বলতেছে যে এটা প্রথম উদাহরণটা, যে √3 এবং 4-এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো ধরি 2টি অমূলদ সংখ্যা কি হইতে পারে? হাজার হাজার অমূলদ সংখ্যা আছে, কোটি কোটি অসীম সংখ্যক অমূলদ সংখ্যা আছে, অসীম। তো ধরি এ ও বি দুটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এ কত? মনে করো √3 + 1 ধরলা। বি কত? মনে করো √3
+2 ধরলাম, তোমাদের বইতে এই দুইটাই দেওয়া আছে। তো এই যে √3 + 1 এটা কি √3 থেকে বড় না? কারণ 1 বড়, √3 থেকে 1 বড়। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে দেখো, এটা কিন্তু আবার 4-এর থেকে ছোট। আবার দেখো √3 + 2, এই √3 + 2 এটাও কিন্তু √3 থেকে বড়। আবার এটাকে যদি ক্যালকুলেটারে বসায় দেখো, 4-এর থেকে ছোট। তো √3 + 1 আর √3 + 2 এটা তো দুইটা অম্লজ সংখ্যাই। তার মানে √3 এবং 4-এর ভিতরে দুইটা অম্লজ সংখ্যা এই দুইটা হইতে পারে। বলেছে এদের মধ্যে দুইটা অম্লজ সংখ্যা নির্ণয় করো, তুমি এটা করতে পারো। আচ্ছা, তুমি বললা যে না আমি এটা ধরবো না, আমি ধরবো √3 + 0.1, হ্যাঁ হইতে পারে। √3 + 0.2 হইতে পারে। আচ্ছা, আরেকজন ধরলো √3 + 0.001 হইতেই পারে। আরেকজন ধরলো √3 + 0.5 হইতেই পারে। তো এরকম তো হাজার হাজার কোটি কোটি ধরা যায়, মানে অসীম সংখ্যক। তার মানে এখান থেকে দেখো তো একটা কথা বলি, √3 এবং 4 এর ভিতরে কতগুলো অম্লজ সংখ্যা আছে যদি আমি কোশ্চেন করি, √3 এবং 4 এর ভিতরে কতগুলো অম্লজ সংখ্যা আছে, তোমরা বলবা অসীম। অসীম, কারণ এরকম তো অসীম সংখ্যক সংখ্যা ধরা যায়। কেউ 0.1 ধরছে, কেউ 0.01 ধরছে, কেউ 0.001 ধরছে, কেউ 0.0001 ধরছে, সবই তো এর ভিতরেই আসে, তাই না? ওকে, এরপরে দেখো প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যদি যোগ করা হয় তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তো ধরি সংখ্যাগুলি ক্রমিক সংখ্যা x, x+1, x+2, x+3, 4টা। অতএব যেই সংখ্যাটা আমরা বের করব, মানে যেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে কি হবে না আমরা টেস্ট করব, প্রমাণ করব, সেই সংখ্যাটা কি হবে? এই 4টা সংখ্যার গুণফল, ক্রমিক 4টা সংখ্যার গুণফল, তার সাথে কত যোগ করতে হবে? এই যে যোগ 1। আচ্ছা, তো যোগ করি, কত আসে? এখন এইটা করার আগে আমি একটু ট্রিক খাটাই, আমি না সবাই খাটাই, বইতে এরকমই করা আছে। আচ্ছা, এই দুইটা গুণ করে দিই, x² + 3x। আচ্ছা, এটা যদি গুণ করি তাহলে কত আসে? x² + x + 2x + 2। এই গুণগুলো পারো, এই দুইটা উৎপাদক গুণ করছি, x² + 3x, এখানে থাকতেছে x² + 3x + 2 + 1। এখন ধরে নিলাম x² + 3x এইটা হচ্ছে a, এটা আমরা ধরে নিছি। তাহলে এই জায়গাটা কি বসাইতে পারি? a, এই জায়গাটা কি বসাইতে পারি? a + 2 + 1। আচ্ছা, গুণ করে দিই, তাহলে কি থাকে? a² + 2a + 1। এটাকে কি লেখা যায়? a + 1 হোল স্কোয়ার না? a + b হোল স্কোয়ার সূত্র, a² + 2ab + b স্কোয়ার। এবার এর ভ্যালু বসাই দিই, তাহলে থাকে x² + 3x + 1। তো এই সংখ্যাটা কি? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এই দেখো, ক্রমিক সব সংখ্যা 4টা, যে কোনো 4টা ক্রমিক সংখ্যার সাথে 1 যোগ করে দিলেই, মানে সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করে দিলেই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমরা একটু সংখ্যা দ্বারা একটু চিন্তা করি। মনে করো একটা সংখ্যা 1, তারপরে ক্রমিক 4টা সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, তার সাথে 1 যোগ, 3 4 12, আর 12 দুগুণে 24 থাকে, 24 + 1 কত? 25। তো 25 কি 5-এর বর্গ, তার মানে এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞাটাও আমি তোমাদের বলে দিছিলাম, কোথায়? পূর্বেই বলে দিছিলাম। পূর্ণবর্গ সংখ্যা, এই যে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, ধারাবাহিক সংখ্যা কাকে বলে, এই বিশেষ কয়েকটা সংখ্যা তোমরা একটু মনে রাখো। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ। প্রথমটা 3/11, তার মানে 11 দ্বারা 3কে ভাগ করতে হবে। তো দেখো, ফার্স্টেই যখন যাচ্ছে না তখন 0 একটা দশমিক নিয়ে আসবো, 0 দশমিক নিয়ে আসার সাথে সাথে এখানে একটা 0 নিয়ে আসবো। একটা জিনিস খেয়াল করবা, যখন ফার্স্টেই যায় না তখন যখন দশমিক এখানে নিয়ে এসে একটা শূন্য নিয়ে আসি, এরপরে পরবর্তীতে যতগুলো ইচ্ছা মতন শূন্য আসবে, ডান পাশে কখনো শূন্য আসে না। অঙ্কটা করেই দেখো, 2 যায়, 11 দুগুণে কত? 22।
এখন এইখানে একটা কি আবার আট, আটের ভিতরে যায় 11, এখন এখানে শূন্য নিয়ে এসে কি এখানে শূন্য নিয়ে আসবো না, এখানে কিন্তু আর শূন্য নেব না, কারণ কি ওই যে প্রথমেই যায়নি, এই কারণে 0 যেই নিয়ে আসছি তখনই আমাদের এবার যতগুলো শূন্য নিয়ে আসবো তার জন্য এইখানে কোনো শূন্য নেব না। কত দ্বারা যায় 7, 77, কত আসে 3, আবার একটা শূন্য নিয়ে আসলাম, কত দ্বারা যায় 22, কত আসে 7, আবার একটা শূন্য নিয়ে আসলাম, সরি 8, আবার একটা শূন্য নিয়ে আসলাম, আবার 77, আবার একটা 3 শূন্য, তার মানে 7, 2, 7 এরকম চলতেই থাকবে। তার মানে 3/11 এটাকে লেখা যায় 0.2727727 ডট 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 ডট, অসীম চলতেই থাকবে। তো অসীম আবৃত দশমিক, ঠিক আছে, অসীম আবৃত দশমিক। আচ্ছা, এখন এইটাকে তাহলে যখন রিপিট আসতেছে কোন দুইটা সংখ্যা, এই যে 2727, তার মানে 2 আর 7-এর মাথায় সিং বসাই দিলে হয়ে গেল দুইটা ফোঁটা, ব্যাস এটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা, ঠিক আছে, 3/11। তো এটা কি ছিল সাধারণ ভগ্নাংশ, এটা কি দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা এই নিয়মে করব। ওকে, আচ্ছা পরের অঙ্কটা 95/37, 95 এটা কি ফার্স্টের বার যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 2 দ্বারা যাচ্ছে, কত আসে 74, 74 আসে 1, 2। আচ্ছা এবার আমাদের এখানে কত একটা পয়েন্ট নিয়ে এসে এখানে একটা শূন্য বসাইতে হবে, 210 কত যায় 5 যাচ্ছে না, তার সাথে 5 থেকে 1, আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে কত থাকে 5, 9, 2, 25, ঠিক আছে 25। এরপরে কি, এরপরে এখানে আর একটা শূন্য নিয়ে আসলাম, এই যে দশমিক নিয়ে আসছি আমরা আর একটা শূন্য নিয়ে আসলাম, ঠিক আছে, তার জন্য এখানে বারবার আমরা শূন্য লিখব না। আচ্ছা তো শূন্য যদি 250 যদি নিয়ে আসি, এখন 250-এর ভিতর কতবার যাই 6 বার, যে কোনো তো 210-এর ভিতর 5 বার গেলে 250-এর ভিতরে 37 6 বার যাবে। আচ্ছা যদি গুণ করি তাহলে কত আসে 42 2 4 12 222, ওকে। তো এখানে কত থাকে 28, 28-এর ভিতরে 37 যায় না, একটা শূন্য নিয়ে আসলাম। আচ্ছা এখন কি হবে, এখানে 7 আসবে, 7 যদি আসে 7 7 49, 9 থাকে 4 21 25, আচ্ছা বাদ দিই 1 থাকে 6 2, এখানে একটা শূন্য, এই যে 210 দেখছো আবার রিপিট আসছে, তার মানে এরপরে যা করব ওই 5 6 7 আবার রিপিট আসবে, 5 6 7 আবার রিপিট আসবে, ঠিক আছে। তাহলে 95/37 এটাকে লেখা যায় 2.567 ডট 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 ডট। তো এটাকে পৌনঃপুনিক আকারে লেখা যায় 567, যখন 3টা সংখ্যাই রিপিট আসে তখন প্রথমটা আর শেষেরটার মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা এরপরে বলতেছে যে একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, তো সাধারণ ভগ্নাংশে প্রকাশের জন্য আমরা আসলে কতগুলো দুইটা ওয়েতে আমরা অঙ্ক করি, একটা হচ্ছে নিয়ম 1, নিয়ম 1 কোনটা করব, প্রথমটা করি, যে ধরি এই অঙ্কটাকে আমরা এক্স ধরে নিলাম 0.3 পৌনঃপুনিক, ঠিক আছে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.3333, আর লিখবো না, এই পর্যন্ত লিখলাম। আচ্ছা যেই সংখ্যাটা যার মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটাকেই নিয়ে আসতে হবে এই পাশে, ঠিক আছে, সেই সংখ্যাটাকে এই পাশে যদি নিয়ে আসতে চাই তাহলে কত দ্বারা গুণ করতে হবে এটাকে, উভয় পাশে 10 দ্বারা। তো 10 দ্বারা করলে এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ দিলাম। এখন উভয় পাশে 10 দ্বারা গুণ করলে 10x, এই 10 দ্বারা গুণ করলে কত আসে 3, এই পাশে আসে, তারপরে 3 3 3 3 ডট 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 ডট, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই 2 থেকে 1 বাদ দিয়ে দিই,
2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, এরকম এইভাবে লিখবা না, তোমরা লিখবা 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো দেখো যদি বিয়োগ করি তাহলে কি আসতেছে, 10x সমান সমান 3.333 ডট 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 ডট, আর এখানে ছিল হচ্ছে x সমান সমান 0.333 ডট ডট ডট। বাদ দিলে পৌনঃপুনিকের এই পাশের অংশটা বাদ, শুধু 0 থেকে 3 বাদ দিলে এখানে কত থাকে, 3 থাকে। এখানে যদি 10-এর থেকে 10x থেকে x বাদ দিলে কত থাকে, 9x থাকে। তাহলে x সমান সমান কত থাকে, 3/9। 3/9 হইলে কত আসে, 1/3। তো 1/3 এটাই কি আমাদের অ্যান্সার। তো এই প্রসেসটা আসলে অনেক বড় হয়ে যায়, তাই না? এই প্রসেসটা অনেক বড় হয়ে যায়। তোমরা যদি চাও যে না আমরা এই প্রসেসে করব না, তো তোমরা অন্য প্রসেসেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা প্রসেসটা কি দেখাই দিই। নিয়ম 2, এই নিয়মেই করো, এই নিয়মেটাই বেশি সহজ। আচ্ছা 0.3 পৌনঃপুনিক সমান সমান, আমরা যেহেতু লিখবো এটাকে, তো পৌনঃপুনিক বাদে সমস্ত সংখ্যাটাকে আমরা একটা সংখ্যা মানে পৌনঃপুনিক উঠাই দিলাম, পয়েন্ট ডট উঠাই দিলাম, তাহলে কি থাকে 0.3। আর 0.3 মানে কি, 0.3 মানে হচ্ছে 3, আমরা জানি 0.3 মানেই হচ্ছে 3। তো 3, এবার একটা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে এবার আমরা কি বাদ দেবো জানো, পৌনঃপুনিকের আগে, পৌনঃপুনিকের আগে ভালো করে বুঝো, এখানে ডটটাকে কল্পনার বাইরে রাখো, দশমিকটাকে কল্পনার বাইরে রাখো। পৌনঃপুনিকের আগে যতগুলো সংখ্যা অনাবৃত থাকবে, অনাবৃত মানে যার মাথায় পৌনঃপুনিক নাই, আবৃত মানে যার মাথায় পৌনঃপুনিক থাকবে, ঠিক আছে? এখন থেকে আমি এই ওয়ার্ডটা ইউজ করব। যতগুলো অনাবৃত থাকবে সেটা বাদ দিয়ে দেবো। তো এখানে কত আছে, এখানে তো কিছুই নাই, এখানে আছে 0, তো 0 বাদ। ডিভাইডেড বাই যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে তার জন্য একটা করে 9, তো এখানে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, একটা, তার মানে একটা 9। দশমিকের এই পাশে অনাবৃত আছে কয়টা সংখ্যা, একটাও না, যেহেতু একটাও না তাই আশেপাশে আমি আর কিছু লিখবো না। তো এটাকে কি লেখা যায়, 3/9, 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? তো আগের প্রসেস থেকে এই প্রসেসটা কি অনেক ইয়ে না, ছোট না, অনেক ছোট। আচ্ছা নেক্সট অঙ্ক করলে আরও ক্লিয়ার হবে। ও ও ও সরি, এটা 4, 2, 4। আচ্ছা কি বলছি, পৌনঃপুনিক দশমিক সব বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা 24 মাইনাস পৌনঃপুনিক বাদে অনাবৃত অংশ কি কি আছে, অনাবৃত সংখ্যা কি কি আছে, 0 0। পৌনঃপুনিক আছে কয়টার মাথায়, 2টার মাথায়, 9 আসবে কয়টা, 2টা, 9 আসবে কয়টা, 2টা। ওকে, তো 2টা যদি 9 আসে তাহলে অ্যান্সার কত আসতেছে, 24/99। তো দেখো 3 8 24, তো 8 3 দ্বারা যায়, 3 33 99, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা করি, আরও ক্লিয়ার হবা। 42.3478, 7 আর 8-এর মাথার উপরে পৌনঃপুনিক, পৌনঃপুনিক দশমিক বাদে যা আছে সব বসাই দেবো, 4 2 3 4 7 8, তাই না? 4 2 3 4 7 8 মাইনাস পৌনঃপুনিক বাদে আর যা সংখ্যা অনাবৃত থাকবে সবগুলো মাইনাস করে দেবো, তার মানে 4 2 3 4, 4 2 3 4, এই 4টার মাথায় তো কিছুই নাই, বাদ। ডিভাইডেড বাই পৌনঃপুনিক যতগুলো থাকবে ততগুলো 9, কয়টা আছে, 2টা, 2টা 9। দশমিকের পরে অনাবৃত সংখ্যা কয়টা থাকবে তার উপরে ডিপেন্ড করবে, যেটা আগের 2টাই ছিল না বাট এবার আছে। কয়টা অনাবৃত আছে, 2টা, 2টার জন্য 2টা শূন্য আসবে, 2টা অনাবৃত থাকলে দশমিকের পরে 2টা শূন্য আসবে। আর 2টা 9 কেন আসবে, 2টা পৌনঃপুনিক তাই। এখন এই 2টা বিয়োগ করো, এই বিয়োগ করলে কত আসে, যাই হোক বিয়োগ করলে তোমরা একটা অ্যান্সার পেয়ে যাবা। তোমরা যদি বিয়োগ করো, এটা ক্যালকুলেটারে বিয়োগ করবা, একটা অ্যান্সার পেয়ে যাবো, ওটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের বইয়ের সাথে মিলাই দেখো, উত্তর মিলে যাবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আমাদের আসলে কিছু ফাইন্ডিংস জানা লাগবে। ওকে, একটু ফাইন্ডিংস জানা লাগবে এই বিষয়ে।
সেটা কি প্রথম প্রমাণটার দিকে তাকাও। 0.2 এটা একটা সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, সসীম দশমিক। তো 0.2 যখন সসীম আকারে থাকে তখন এইখানে পয়েন্টটা যখন পৌনঃপুনিক থাকে না আর কি, তখন পয়েন্টটা তুলে দিয়ে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা উপরে লিখতে হয়। পয়েন্টের জন্য কি একটা 1, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য একটা 0। তো এখানে কয়টা থাকে? একটা আছে, তার জন্য এই কারণে এখানে একটা 0। যদি দুইটা সংখ্যা থাকতো দুইটা 0 হইতো। তো এটাকে কি লেখা যায়? 1/5 লেখা যায় না? আচ্ছা, এরপরে দেখো 0.20। তো এটাকে কি লেখা যায়? সব বাদ দিয়ে দিলাম, 20 না, দশমিক উঠাই দিলাম, কত থাকে? 020। তো 22 দাম নেই। 020 মানে কি? 020 মানে আছে 20 না, কারণ 22 কোনো দাম আছে? দাম নেই। আচ্ছা, এখন দশমিকের জন্য কয়টা? একটা 1। দশমিকের পরে সংখ্যা আছে কয়টা? দুইটা। কয়টা 0 আসবে? দুইটা। 0 কাটো, এই 0 কাটা, 2 থেকে 10 যদি 1/5। 0.200 কত হবে? উপরে 200 হবে, এই যে 200। দশমিক 1 কয়টা সংখ্যা? তিনটা 0। 2/10 কত আসে? 1/5। তার মানে এখান থেকে একটা ফাইন্ডিংস দেখছো, এখান থেকে একটা ফাইন্ডিংস পাওয়া যায় যে 0.2 মানে একই সংখ্যা, এখানেও 0.2, এখানেও 0.2, কিন্তু এখানে 0.2 এর পরে কোনো 0 নাই, এখানে একটা 0, এখানে দুইটা 0। যদি আমার বলতো 0.2 আর একটা 0 অ্যাড করবো, এটাও 1/5 এর সমান হইতো। যদি বলো যে না 0.2 মানে প্রথমটা যেটা, তারপরে রিপিটের পরে আবার আর যতগুলো শূন্যই বসাও না কেন, ওই প্রথমটাও যা দেয় পরেরগুলো তাই দেয়, আউটপুট সেম আসে। বাট যদি 0.2, একটু আগেই দেখছি 1/5, কিন্তু 0.02 এটা কত হইতে পারে? দেখো এইখানে 0.02 এর জন্য উপরে থাকবে কত? 2, আর এখানে দশমিকের জন্য 1, পরে কয়টা সংখ্যা? দুইটা। তো এটা কত আসতেছে? 1/50। এইটা কিন্তু 1 না, সেম না। তার মানে দশমিকের পরে যে সংখ্যাটা থাকতেছে তার সেই সংখ্যার পরে যতগুলো 0 থাকবে তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? ওই সেম অ্যান্সারটাই আসবে, কিন্তু তার আগে যদি আবার 0 চলে আসে অ্যান্সার সেম হবে না। আবার দেখো এইটা যদি সেম আকারে লিখি 0.02, তারপর আর একটা 0 দিলাম, তাহলে কত হয়? উপরে বলো তো 20 আসে, আর নিচে কত হয়? 1, আর এখানে 3টা 0। তো এটা কাটো, এটা কাটো, তো 2/100 মানে কত? 1/50। এই দুইটা আবার সেম হয়ে গেছে, কেন? কারণ এই অংশটা, এই অংশটা তো এর সেম, শুধু এর পরে কি হয়েছে? একটা এক্সট্রা 0 আসছে, এর উপরে একটা এক্সট্রা 0 আসছে। সো ডানে যদি 0 বাড়তেই থাকে তাতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, এটা একটু ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, সরি। আচ্ছা, এরপরে আর একটা সেকেন্ড 6.45, এবার পৌনঃপুনিক নিয়ে আসতেছি, ঠিক আছে? পৌনঃপুনিক 37। এখন আমি এখানে লিখলাম যে 6.4537। এটাকে যদি আমি একটু লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? যে 64537 মাইনাস কত? মাইনাস করবো 645, কারণ এটাই অনাবৃত অবস্থায় আছে এই সংখ্যাটা, ডিভাইডেড বাই পৌনঃপুনিক কয়টা? 99। আচ্ছা, আর এখানে কয়টা আছে? দশমিকের পরে অনাবৃত দুইটা, তাই দুটো 0। তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে করলে কত আসে? দাঁড়াও আমি একটু করি। 64537 মাইনাস 645 ডিভাইডেড বাই 9900। তো এটা আসতেছে হচ্ছে 63892
ডিভাইডেড বাই 9900। আমি আর ভাঙলাম না, ঠিক আছে, এটা আর ভাঙলাম না, 9900। আচ্ছা ঠিক আছে। এরপরে 6.453737, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। এবার দেখো 6453737 মাইনাস 645 ডিভাইডেড বাই, কয়টা পৌনঃপুনিক আছে দেখো তো, 4টা। তো 4টা 9 আসবে, শূন্য কয়টা, 2টা। তো 2টা শূন্য বসাই দিই, 2টা শূন্য যদি বসাই দিই তাহলে এখানে কত আসে, 6453092 ডিভাইডেড বাই 9900, ঠিক আছে। তো এটা যদি আবার একটু কাটাকাটি করা যায় তাহলে কত আসে, এটা কাটাকাটি করলে, আচ্ছা এটাও কাটাকাটি করলে আসতেছে হচ্ছে 15973 ডিভাইডেড বাই 2475, ঠিক আছে, 2475। আচ্ছা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত আসে, 65309 এটা আসতেছে হচ্ছে 15973 ডিভাইডেড বাই 2475। দেখো দুইটাই মিলে গেছে, হ্যাঁ। তো যাই হোক, আমার যেটা বলার দরকার সেটা হচ্ছে যে এই যে দশমিক, এই দশমিকের পর মানে এই যে যে আবৃত অংশটা আছে এইটা কিন্তু আবার রিপিট আসছে, দুইটা রিপিট এসেও যখন এর মাথায় আমাদের পৌনঃপুনিক সংখ্যা আসছে তখনও আমাদের এর ভ্যালুর কোনো কী হয়েছে, পরিবর্তন কিন্তু হয় নাই। ওকে, ভ্যালুর কোনো পরিবর্তন হয় নাই। তো এই দুইটা একটু ভালো ফাইন্ডিংস, এটা দুইটা কিন্তু খুব ভালো একটা ফাইন্ডিংস হইতে পারে আমাদের ম্যাথের। আচ্ছা আচ্ছা দেখো এখানে আমাদের সদৃশ মানে 3টা সংখ্যা আছে এবং 3টা সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবা, কারণ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা ছাড়া আমরা দশমিকের যোগ বিয়োগ করতে পারবো না। দশমিকের যোগ বিয়োগ বলতে পৌনঃপুনিকের যে যোগ বিয়োগগুলো আছে, স্বাভাবিক যে দশমিক সেগুলো তো সহজ, যে 2.3 1.2 এগুলো তো সহজ, এগুলো সহজ, এগুলো করতে পারি। কিন্তু পৌনঃপুনিকেরগুলো আমরা করতে পারবো না সদৃশ বানানো ছাড়া। সুতরাং সদৃশটা বানানোর জন্য আমাদের একটু খেয়াল করতে হবে। তো আমি আগে সংখ্যাগুলো লিখে রাখি, হ্যাঁ। 5.6 পৌনঃপুনিক, 7.345 4 এবং 5-এর মাথায় পৌনঃপুনিক, 10.7.78423 4 এবং 3-এর মাথায় পৌনঃপুনিক। আচ্ছা এইখানে লিখি কন্ডিশনগুলো, এখানে লিখে রাখি। প্রথম কন্ডিশন 1 নম্বর, দশমিকের পরে অনাবৃত সর্বোচ্চ, দশমিকের পরে সর্বোচ্চ অনাবৃত সংখ্যাকে নিতে হবে, সর্বোচ্চ অনাবৃত সংখ্যাকে নিতে হবে, সংখ্যাকে নিতে হবে। দশমিকের পরে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা, দেখো তো সর্বোচ্চ অনাবৃত সংখ্যা দশমিকের পরে এখানে তো নাই, এর একটা আছে, এই যে 3, এর কয়টা আছে, 2টা, তার মানে এই যে 2টা, এই 2টাই নিতে হবে। সর্বোচ্চ অনাবৃত সংখ্যাকে নিতে হবে এবং এইটাকেই আগে প্রায়োরিটি দিতে হবে, এটাকেই সবার প্রথমে লিখবা। বইতে এই সিরিয়াল ওয়াইজ লেখে এটা আগে লেখে পরে এটা না, তুমি তা করবা না। তুমি করবা যে সর্বোচ্চ যেটা আছে সেটাই আগে লিখবা, তাতে কি হবে, তোমার সাজাইতে সুবিধা হবে। ওকে, এটাকে দেখে দেখে সাজানো যাবে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে পৌনঃপুনিক
পৌনঃপুনিকের সংখ্যার লসাগু, জিনিসটা আসলে এরকম, সংখ্যার লসাগু, লসাগু পরিমাণ পৌনঃপুনিক নিতে হবে, পৌনঃপুনিক নিতে হবে। আচ্ছা, এটা বুঝাই, না বুঝাইলে হবে না। প্রথমটা লিখি 10 পয়েন্ট। আচ্ছা, যেমন এইখানে এখানে এখানে পৌনঃপুনিক আছে কয়টা, কয়টা অঙ্ক, কয়টা সংখ্যা, একটা। এখানে পৌনঃপুনিক আছে কয়টা, দুইটা। এখানে পৌনঃপুনিক আছে কয়টা, তিনটা। তো এই যে পৌনঃপুনিক, সেই পৌনঃপুনিকের সংখ্যাগুলো লসাগু, তো এই যে এর লসাগু করলে কত হয়, 6 হয়। তার মানে পৌনঃপুনিক এবার নিতে হবে আমার ছয়টা ঘর পর্যন্ত পৌনঃপুনিক নিতে হবে, বা 6টা সংখ্যা, 6টা অঙ্ক পৌনঃপুনিক নিতে হবে। ঠিক আছে, তো কীরকম দেখো, 10 ফার্স্টে যেটার কি বলে অনাবৃত অংশ যেটা বেশি সেটাকে আগে প্রাধান্য দিতে হবে। তো 10.7842 এটাকে যদি লিখি তাহলে কত আসে, 10.7842। এখন কথা হচ্ছে এইটা যেহেতু এইখান থেকে পৌনঃপুনিক শুরু লিখলাম, এই পৌনঃপুনিক কয়টা লিখবো আমরা, 6টা লিখবো। কারণ কি, ও যে একটু আগে লসাগু পাইছে কয়টা, এর 3 2 লসাগু 6, তার মানে 4 2 3 আবার আসবে, এসে এখানে শেষ। আমি কি বুঝাইতে পারছি, 4 2 3 এখানে এসে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এরপরে কি হবে দেখো, 7.345 7.345 এইখানে দুইটা অনাবৃত, এরও দুইটা অনাবৃত, এর দুইটা অনাবৃত, এরও দুইটা অনাবৃত রেখে এইখানে একটা পৌনঃপুনিক। এবার পৌনঃপুনিকের ভিতরে 6টা থাকবে, এখানে 3টা 6টা ছিল, কারণ যে লসাগু 6, পৌনঃপুনিকের সংখ্যার লসাগু পরিমাণ অঙ্ক নিতে হবে। তাহলে 5-এর পরে এবার রিপিটগুলো আসি, রিপিট কি আসবে, 4 5 4 5, তার মানে 4 5 4 5, কয়টা আসছে, 3 আর 2 5, একটা 4 এসে থেমে যাবে, ব্যাস শেষ। ঠিক আছে, এবং এই দুইটা কিন্তু সেম, পৌনঃপুনিকের ভিতরে যদি রিপিট আসে এবং একটার মাথায় পৌনঃপুনিক সরে আর একটার মাথায় যায়, তাহলে দুইটা সংখ্যাই সেম আসে। ঠিক আছে, এই দুইটা মানে মনে করো 1.201, তো এখানে 201, এখানেও যা, আবার 1.2012, এই 0 থেকে 2 এটাও তাই সেম। এতে কিছু, এতে কোনো ঝামেলা হয় না। ঠিক আছে, এই অঙ্ক দুইটা সেম আসে, এই অঙ্ক দুইটা সেম আসে। এবং এখানে আমি তার একটা ধারণা দিছিলাম যে এই পৌনঃপুনিক যদি চেঞ্জও হয়, যেমন এখানে 3 না হয়ে যদি এখানে এখানে 3 না হয়ে যদি এখানে 7 হইতো, 7-এর মাথায় পৌনঃপুনিক হতো, তাহলে অঙ্কটা যা দাঁড়াইতো সেমই আসতো, সেম ভ্যালুটাই আমার আসতো। আচ্ছা, এরপর এটা কি 5.6 পৌনঃপুনিক। তো 5.66 দুইটাকে রেখে 6-এর মাথায় একটা পৌনঃপুনিক, কয়টা যাব, 6টা, কারণ লসাগু 6টা, 3 আর 3 6, যে এখানে পৌনঃপুনিক সেম সিমিলার আসছে। ঠিক আছে, তো এই যে সিমিলার, এই 3টা দেখছো একেবারেই সিমিলার, যাদের দশমিকের পরে অনাবৃত অংশও সেম, আবৃত অংশও সেম। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের কি বলবো, যে আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করছি। এই পরিণত করাটা যদি ভালো করে বুঝো, তাহলে এই অঙ্কটা ভালো করে বুঝবা। যোগ করতে হবে কিসের কিসের, 3.898, 8 এবং 9-এর মাথায় পৌনঃপুনিক, 2.178, 7 আর 8-এর মাথায় পৌনঃপুনিক, 5.899798, 7 এবং 8-এর মাথায় পৌনঃপুনিক। প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, সেটা হচ্ছে
দশমিকের পরে অনাবৃত আছে সর্বোচ্চ কার? এই যে এই বাবা জীবনের দুইটা আছে। সুতরাং এইটাকে আগে লিখতে হবে, এইটাকে আগে লিখতে হবে। ঘুম আসছে। 7 থেকে 8, আচ্ছা এটাকে আগে আবৃত করে নিয়ে আসি। 5.89 798 7, ও সরি লসাগু তো করিনি। এখানে কয়টা সংখ্যা আছে? এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা। পৌনপুনিক কয়টা পৌনপুনিক আছে? দুইটা। কয়টা পৌনপুনিক আছে? তিনটা। তো 2 2 3 এর লসাগু করলে কত আসে? 2 1 1 3, 3 দুগুণা 6। তার মানে আমি পৌনপুনিকের ভিতরে কয়টা অঙ্ক রাখতে পারবো? কয়টা অঙ্ক? 6টা। 798 798 এখানে এসে থেমে যাবে, 6টা চলে আসছে। নেক্সট 2 পয়েন্ট যোগ করতেছি, যেহেতু বরাবর রাখবো, এখানে বরাবর সংখ্যাগুলো লিখবো। 178 7 এবং 8-এর মাথায় 2.178। এই দুইটা তো ফাঁকা রাখবো, কারণ উপরে ফাঁকা, এখানেও ফাঁকা রাখতে হবে। 8-এর মাথায় পৌনপুনিক, পৌনপুনিকের ভিতরে কয়টা সংখ্যা রাখতে হবে? 6টা। তাহলে রিপিট আসছে কি? 7 8। তাহলে 7 8 7 8 7, 7 পর্যন্ত এসে থেমে যাব, শেষ। 3.89, আচ্ছা 3.89 8 পৌনপুনিক 9 8 9 8 9, থেমে গেছি। ঠিক আছে, কি এই তিনটাই সদৃশ হয়ে গেল না? এইবার আমরা যোগ টানবো। যোগ টানার ক্ষেত্রে খুব সিম্পল যোগ, কিন্তু একটা জায়গায় একটু খেয়াল করলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তো যোগ টানার ক্ষেত্রে এবার আমরা জাস্ট যোগ করতে করতে যাব। তো কত? 8 আর 7 15, 9 আর 15 কত? 24। 24-এর 4 হাতে থাকে কত? 2। 8 আর 2 10, 18 27, 27-এর 7 হাতে থাকে 2, 11 7 18, 25-এর 5 হাতে থাকে 2, 10 8 আর 16 6 হাতে থাকে, মানে 16 আর 10 26-এর 6 হাতে থাকে 2, 9 আর 2 11, 11 আর 9 যোগ করলে থাকে হচ্ছে কত? 20 27-এর 7, 27-এর 7 হাতে থাকে 2, 8 আর 2 যোগ করলে হয় 10, 8 আর 7 15। তো এখানে থাকে 25, 25-এর 5 হাতে থাকে 2। এইবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করবা, ঠিক আছে? সেটা কি, যে এই যে 25-এর 5 হাতে থাকে 2, এই দুইটা পরবর্তীতে যখন আমি যোগ করব, যোগ তো করবই, এখানে আমরা নর্মাল প্রসেসেই করব, কিন্তু যখন পৌনপুনিক থেকে বের হয়ে আসব, যখন পৌনপুনিক থেকে বের হয়ে বাইরের সংখ্যার সাথে অনাবৃত সংখ্যার সাথে যখন ওই 2 যোগ করতেছি, তখন এই পৌনপুনিক থেকে ঠিক বের হয়ে আসার আগে হাতে আমার যে সংখ্যা থাকবে সেই সংখ্যা এর নিচেও একটা যোগ করে রাখবো। পৌনপুনিক থেকে বের হয়ে আসার সাথে সাথে অনাবৃতর সাথে যেই সংখ্যাটা আমি যোগ করতে যাচ্ছি সেই সংখ্যাটা এখানেও যোগ করব। তো এখানে কত ছিল? 25, 25-এর 2 হাতে ছিল 2, তো 2 এই 9-এর সাথে যোগ তো করবো, কিন্তু এখানে একটু যোগ করে রাখবো। তো 25-এর 2 9-এর সাথে 2 যোগ করলে কত থাকে? 11, 11 আর 9 কত? 20 7 27, 27-এর 7 হাতে থাকে কত? 2, 8 আর 2 10, 10 আর 9 কত? 19, 19-এর 9 হাতে থাকে কত? 1। তো 3 আর 1 4, 4 আর 5 9 আর 2 11, 9 আর 2 11। তো এখানে তো দশমিক আছে, হ্যাঁ দশমিক। এইবার কি করব? এই যে 5-এর পরে এই যে এই বরাবর পৌনপুনিক ছিল, আর আরে বাবা গায়ে গায়ে লেগে গেছে। আচ্ছা, এই 4-এর মাথায় একটা পৌনপুনিক থাকবে। এইবার আমরা যোগ করে দেবো। যোগ করলে কত আসে? 4 আর 2 6, 7 5 6 7 5
7 9, এর মাথায় পৌনঃপুনিক, এর মাথায় পৌনঃপুনিক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 5 7 6 5 7 6, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তো যেহেতু 5 7 6 5 7 6 আবার রিপিট আসছে, এটাকে সংক্ষেপে লেখা যায় 11.97 5 7 6, তিনটার মাথায় পৌনঃপুনিক লিখলেও আমাদের কাজ চলে যায়। এটাই অ্যান্সার। সিস্টেমটা বুঝতে পারছো? জাস্ট একটা জায়গায় খেয়াল করতে হবে, আগে সদৃশ বানাইতে হবে, এরপরে পৌনঃপুনিক থেকে বের হয়ে আসার সময় হাতে যে সংখ্যাটা থাকবে সেটা তো পরের সংখ্যার সাথে যোগ করবই, সেই সংখ্যাটা এইখানেও যোগ করে রেখে দেবো। বিয়োগের ক্ষেত্রেও তাই, সেম সেম কাজ। আচ্ছা, উদাহরণ 11 নম্বর তোমাদের বইয়ের উদাহরণ। আই হোপ বইয়ের উদাহরণের এই অঙ্কটা তোমরা ট্রাই করো, নাকি আমি করে দেবো? আচ্ছা, আমি করে দিই, কারণ এখানে পৌনঃপুনিক নাই। ওকে, পৌনঃপুনিক যেহেতু নাই, সুতরাং আমি এই অঙ্কটা করে দিই। এখন এখানে আমাদের কি কি সংখ্যা আছে? 8.9478, 4 এবং 8-এর মাথায় আছে, আর 2.346, আর একটা আছে 4.71। আচ্ছা, এখন আমাদের এখানে দেখতে হবে যে অনাবৃত আছে সর্বোচ্চ কয়টা। তো এর মাথায় তো কোনো পৌনঃপুনিকই নাই, তার মানে এই তিনটাই অনাবৃত। এর কোনো অনাবৃত নাই, এর আছে একটা, তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, তো সর্বোচ্চ যেহেতু, তার মানে তিনটা হচ্ছে অনাবৃত। এই তিনটাকেই আমরা বেস ধরে অঙ্কগুলো করব। আচ্ছা, এইবার কি করব? আবৃত আছে কয়টা? এখানে আছে তিনটা, এখানে আছে কয়টা? দুইটা। আবৃত এখানে নাই, ঠিক আছে, তো শূন্য বাদ। 3 আর 2 এর লসাগু করলে কত হয়? 6। তার মানে আবৃতর ভিতরে পৌনঃপুনিক থাকবে কয়টা? 6টা অঙ্ক থাকবে। তো 2 পয়েন্ট, আগে যেটা সর্বোচ্চ সেটাকে আগে লিখে নিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে যে শূন্যগুলো বসাবো এর কোনো দাম আছে? এর কোনো দাম নেই। তো 3টা কেন শূন্য বসাইলাম, 6টা কেন শূন্য বসাইলাম? কারণ এই যে লসাগু 6, এই কারণে। আর 0-র উপরে পৌনঃপুনিক দিয়ে দিই, হয়ে গেল। পরে যে কোনো একটা সংখ্যা 2 পয়েন্ট, কোনটা ধরবো? সরি, 2 পয়েন্ট ওটা তো নিচ্ছি, প্রথমটাই ধরি। 8.9, 8.9478, ঠিক আছে, 47847, এই 7 আর এই 7-এর মাথায় থাকবে 7 4 7 না, এখানে তো 3টা বাকি না, এখানে 3টা বাকি, সরি। 8-এর মাথায়, হ্যাঁ 8-এর মাথায় থাকবে। এখানে যেহেতু 3টা ফাঁকা, এখানেও 3টা অনাবৃত থাকবে। এখানে 3 আর 3 6, ঠিক আছে। আর একটা আছে 4.71, 7171717, কটা থাকবে? 3টা। তার মানে 1-এর মাথায় হবে পৌনঃপুনিক, আর এইটা ব্যাস যোগ করে দাও, কাজ শেষ। 7 আর 7 যোগ করলে কত হয়? 14, 14 4, হাতে থাকে 1, 1 যদি হাতে থাকে তাহলে এখানে তো কত থাকে? 4 আর 1 5 আর 1 6, 8 আর 7 কত? 15 আর 5, হাতে থাকে 1, 7 আর 1 8 আর 1 9, তারপরে 7 আর 4 11, 1 হাতে থাকে 1, যোগ করলে কত হয়? 2, 8 আর 2 10, 0, হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে 1। যেই পৌনঃপুনিকের বাইরে বেরোয় আসতেছি তখনই এখানে একটা কি যোগ করব? 1 যোগ করে দেবো। আচ্ছা, তো ওই একটা তো এখানেও যোগ হবে, সাথে সাথে 1 যোগ করলে হয় 8, 8 আর 7 15, 21-এর 1, হাতে থাকে 2, 4 আর 4 8 আর 2 10, 0, হাতে থাকে 1, 9 আর 1 10, 7 আর 3 10, 20-এর 0, হাতে থাকে 2, 8 আর 2 10, পৌনঃপুনিক, সরি দশমিক, 10 আর 6 16, ঠিক আছে। তাহলে 16.0, আচ্ছা এখানে আমি কি করছি? 8 আর 7 15 আর 6 21-এর 1, আর থাকে 2, 2 4 আর 2 6 আর 5 11-র 1 হবে, এখানে 0 বাতাইছি, মাশাআল্লাহ।
ঠিক আছে। তো এইবার আমরা যদি এই অঙ্কটা যোগ টেনে দিই তাহলে কত আসে 16.011010956 আর 4 যোগ করলে 5 হয়। তো এইখানে আমার 3টা বাকি, তার মানে 0 আর এইখানে এই যে এরপর একটা রিপিট সংখ্যা আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা কোনটা করে দেবো? খ নাম্বারটা করে দিই, ক নাম্বারটা তোমরা করো। ঠিক আছে, খ নাম্বারটা করে দিই, ক নাম্বারটা তোমরা করো। খ নাম্বারে কি আছে? 1.345 আছে, আর এখানে আছে হচ্ছে 0.31576 5 আর 6 8.05678 7 আর 8। অনাবৃত সর্বোচ্চ এই যে আমি 3টা দেখতে পাচ্ছি, তার মানে ওইটাকে আগে রেখে দিই 05678। এখন দেখতে হবে আবৃত এখানে কয়টা? একটা। এখানে আবৃত কয়টা? এখানে 3টা। এখানে আবৃত কয়টা? 2টা। এর লসাগু কত? 6। তার মানে আবৃত থাকবে 6টা অঙ্ক। তাহলে 8.05, এটাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখলেই হয় না? 78 রিপিট আসবে কত? যেহেতু 7-এর পরে, তার মানে এখানে আসবে আর 6টা। 7878, 8-এর মাথায় একটা পৌনঃপুনিক, 8-এর মাথায় একটা পৌনঃপুনিক। আচ্ছা, তো এটা হয়ে গেল। এরপরে এই সংখ্যাটা, এটা কত? 0.0.31576 5 আর 6। তো 0.31576 আগে সব লিখে নিবা। রিপিট কোনটা আসতেছে? 576 পর্যন্ত দিয়ে এখানে একটা পৌনঃপুনিক, আর এখানে যে 3টা সংখ্যা, তার 3টা সংখ্যা বাদ দিয়ে 7-এর মাথায় পৌনঃপুনিক। 1.345 দিয়ে 5-এর মাথায় 5 রিপিট আসতেছে। 5 এখানে একটা আসবে, 3 আর 3 6, এখানে একটা আসবে। ব্যাস, যোগ করে দাও। 10 18, 8 হাতে থাকে 1, 1 হাতে থাকলে 6 আর 5 6 12, 12 আর 7 19, 9 হাতে থাকে 1, 6 8 আর 6 14, 7 আর 4 11, 21, 1 হাতে থাকে 2, 2 7 আর 2 9, 14, 19, 9 হাতে থাকে 1, 1 6 6 12, 12 আর 8 20, 0 হাতে থাকে 2, 20 0 হাতে থাকে কত? 2। এইবার পৌনঃপুনিকের সাথে, আচ্ছা সরি 2 যদি এখানে যোগ করি, 7 আর 2 9, 9 আর 7 16 আর 5 21, 1 হাতে থাকে 2। এই যে হাতে পৌনঃপুনিকের বাইরে যখন আসতেছে, হাতে কত আছে? 2 আছে। তো এটা +2 করে দেবো। এবার 2 এখানে যোগ করে দিই। 5 আর 5 10 আর 2 12 আর 6 18, 8 হাতে থাকে 1, 4 আর 5 আর 5 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 3 আর 3 6 আর 1 7, 0.8 আর 1 9। ব্যাস, যোগ করে টেনে দাও, তাহলে থাকে 9.718। ও এখানে 8 আর 2 যোগ করলে কত হয়? 10, 10 এর 0 হাতে থাকে 1, 9 আর 1 10 এর 0 হাতে থাকে 1 2 9 0 1 8 1 7.9। শিওর দেখবা আগে যে এখানে আবার কোনো মানে একাধিক হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা একটু খেয়াল করতে হবে। তো 3টা বাদ রেখে এখানে একটা আর এখানে একটা পৌনঃপুনিক দিলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আই হোপ তোমরা এটা পারবা। এটা খুব ইজি, দেখেই বোঝা যাচ্ছে তোমরা পারবা। ওকে, আচ্ছা দশমিকের বিয়োগ। ঠিক আছে, এখন দশমিকের বিয়োগ করতে গেলে যোগ যেই নিয়মে আমরা করছি, বিয়োগটাকেও সেই নিয়মেই করব। প্রথমে যে 2টা সংখ্যা আছে আমরা একটু লিখে নিই। 8.243 এবং
5.24673। আচ্ছা, এখন আমাদের এই দুইটা সংখ্যার ভিতরে যেহেতু এই দুইটাকে সদৃশ বানাইতে হবে, তো সদৃশ বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হচ্ছে যে এইটা, এখানে দুইটা আছে। সুতরাং আমরা 5.246 সরি, বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস দেখো, একটু বলে দিই। বলেছে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, তার মানে এটা অলওয়েজ নিচে থাকবে, ঠিক আছে? এটা অলওয়েজ নিচে থাকবে। যোগের ক্ষেত্রে নাই আমরা উপরে নিচে যে কোনো এক জায়গায় লিখলেই পারতেছিলে, বাট বিয়োগের ক্ষেত্রে কিন্তু তা না। বিয়োগের ক্ষেত্রে 8.243 এটা কিন্তু উপরে থাকতে হবে এবং এইটা নিচে থাকতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা সদৃশটা খুব ভালো করে বুঝছি, সুতরাং আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এখন কি করব, যে এখানে আমাদের যেহেতু অনাবৃত আছে কয়টা, দুইটা, জাস্ট এটা একটু মাথায় রাখলেই হয়ে গেছে। এখান থেকে আমরা দুইটাকে রেখে দেবো। এখন দেখবো এখানে আবৃত অংশ কয়টা, এখানে 2 আর এখানে কয়টা আছে, 3। তার মানে 3 আর 2 এর লসাগু কত, 6। লসাগু 6, তার মানে 6 পর্যন্ত রাখবো। তাহলে 8.243, সরি, ঠিকই আছে, 8.243 রিপিট আসবে 43, ঠিক আছে? তো এখানে অনাবৃত কয়টা, এই যে দুইটা সর্বোচ্চ, তার মানে দুইটাকে রেখে 3-এর উপরে। এখন আবৃতের ভিতরে সংখ্যা থাকবে কয়টা, অক্ষর সংখ্যা অঙ্ক থাকবে হচ্ছে 6টা, তাই না? তাহলে 3 4 3 4 3 4। ওকে, এই যে এটা আসছে। বেশি গ্যাপ দিয়ে লিখো না, তাহলে আসলে আর একটা ঝামেলা হয়ে যায়। তো এরপরে নিচেরটা কত হবে, 5.24673। তো 6 এবং 3-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 5.24673। 24 দুইটা অনাবৃত, এখানে একটা থাকবে, এবং 673 এখানে একটা থাকবে। তো ঠিক আছে, বিয়োগ করে দিই। 3-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 1। 7-এর থেকে যেহেতু 3 উপরে, তার মানে এটা আমাদের কি করতে হবে, যে 6 আর 7 13, তাই না? তাহলে এখানে কত আসবে, 6 আসবে। তো 6 আর 7 13-র হাতে থাকে 1, 7 7 আর 7 14, এখানে থাকবে 7, হাতে থাকে 1, 4 হয়ে গেছে, 9 আর 4 13, হাতে থাকে 1, 8, এটা 8, 8 থেকে 14 যাইতে হবে, 8 আর 6 14, এখানে 6 লাগবে, ঠিক আছে? তাহলে হাতে থাকে 1, 7, 6 আর 7 13, এখানে আরেকটা লাগবে 6, 6 আর 7 13। এইবার দেখো, যোগের ক্ষেত্রে কি, আবৃত অংশ থেকে যখন অনাবৃতে প্রবেশ করছিলাম তখন হাতে যা ছিল তা যোগ করছিলাম এর সাথে, আবার এখানেও। বিয়োগের ক্ষেত্রেও তাই, সেম টু সেম। হাতে কি ছিল, এখানে আমাদের 7 ছিল, তাহলে 7 6 আর 7 13, তাই না? 13, হাতে ছিল 1। তো এই যে হাতে 1 আছে, এই একটা এইখানেও বিয়োগ করতে হবে, এইখানেও বিয়োগ করতে হবে, ঠিক আছে? এইখানে বিয়োগ করতে হবে, আর এখানে ওই যে 1, সরি, যোগ, এর সাথে যোগ করতে হয় না। তো 1 4-এর সাথে যোগ হয়ে 5 হবে, 9 আর 5 14, হাতে থাকে 1, 2 আর 1 3, 9 আর 3 12, হাতে থাকে 1, 6, 6 যদি 8-এর থেকে বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে হচ্ছে 2। ক্লিয়ার? শুধু এইখানে বিয়োগ করতে হবে, ঠিক আছে? এইখানে তো যোগ করতেছিলাম, এইখানে তো বিয়োগের যে সিস্টেম সেখানে এখানে যোগ করতে হয়, কিন্তু এখানে বিয়োগ করতে হবে, যেহেতু এটা বিয়োগ ফল। ওকে, তো করে ফেলাই। এটার থেকে এটা বাদ দিলে কত থাকে, 0 থাকে। 6 7 9 6 6 9 9 .2, দুইটা বাদ দিয়ে এই যে 6-এর উপরে একটা পৌনঃপুনিক, আর ওই যে 0-এর উপরে একটা পৌনঃপুনিক, ঠিক আছে? তো এই যে 6 6 9 7 6 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। বিয়োগ যা, মানে যোগ যা, বিয়োগও তাই, কোনো ঝামেলাই নেই। আচ্ছা, এরপরে
এটা থেকে এটা বিয়োগ করতে হবে আমাদের কি কি সংখ্যা। আচ্ছা আমরা সংখ্যা না লিখি, এখানে অনাবৃত কয়টা আছে? দুইটা। এখানে অনাবৃত কিছুই নাই, তার মানে অনাবৃত উপরে 24.45645 এইখানে রেখে দিতে হবে। আচ্ছা এখানে কত আছে? আবৃতর ভিতরে 3টা। এখানে কয়টা আছে? আবৃতর ভিতরে 3টা। তো 3 আর 3-এর লসাগু কত হয়? 3 হয়, তাই না? তো 3টা মানে হচ্ছে আমাদের 24.45645। তো আমাদের যখন এটা করব, এখন যেহেতু অনাবৃত অংশ দুইটা আছে ফাঁকা, তারপরে এই যে আবৃতের ভিতরে কয়টা থাকতে হবে? লসাগু আসতেছেই 3। তো 3টা তো আছেই, তার মানে সংখ্যাটা যা আছে তাই বসে যাবে। এখানে কি আছে? 16.437, 4 আর 7-এর মাথায়, তো এখানে হবে 16.43743 লিখে দিলাম। এই দুইটাকে বাকি রেখে শুধুমাত্র এই দুইটার উপরে পৌনঃপুনিক শেষ। 3 বাদ দিলে থাকে 2, 5-এর থেকে 4, 4 বাদ দিলে থাকে 0, 7, 9 আর 7 যোগ করলে হয় 16। ঠিক আছে, তো 16 উপরে যদি থাকে তাহলে 1 হাত থাকে 1, সেই একটা কি এর সাথে যোগ হবে, কিন্তু সেই একটা এখানে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে যোগ হলে এখানে থাকে 4, 4 5-এর থেকে 4 বাদ দিলে থাকে 1, 4 এখানে 0 হবে 0.6। এখানে উপরে 4 যেহেতু আছে ছোট সংখ্যা, তো আমার 14 হিসেবে কাউন্ট করতে হবে। তো 8 আর 6 14, এখানে 8 হবে, হাতে থাকে 1 2 0, তার মানে 8 থাকতেছে। 8.01902, তার থেকে 1 বাদ। তো ঠিক আছে, 1 যদি বাদ দিই, 2-এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, এখানে 0 যা আছে তাই, 9 1 0 8 8 দশমিক এটা। এখন প্রথম দুইটা তো বাদ, তারপরে কি 9 আর 1-এর মাথায় পৌনঃপুনিক হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল। যোগ করলে বিয়োগ পারবা, যোগ করলে বিয়োগ পারবা। ওকে, এখন এখান থেকে আমি কোন অঙ্কটা করব? সেকেন্ডটা তোমরা পারবা, ক নাম্বারটা আমি করে দিই। ক নাম্বারের ক্ষেত্রে দেখো আবৃত কয়টা আছে। দেখো এখানে কোনো আবৃতই নাই, দশমিকের পরে তিনটাই অনাবৃত। ঠিক আছে, কিন্তু আমার যেহেতু এখান থেকে এটা বাদ দিতে হবে, তার মানে 13.12784, এই 74। এখন এটাকে কিভাবে লিখবো? দেখো এখানে অনাবৃত আছে কয়টা? 3টা, সর্বোচ্চ তাহলে 3টা অনাবৃত, 3টা অনাবৃত। ওকে, আচ্ছা আবৃত কয়টা? আবৃত এখানে 3টা। এখানে আবৃত কয়টা? একটাও না, 0, তার মানে লসাগু 0, এটাই লসাগু। তার মানে আমার এইখানে কি থাকবে? 13.12784। তো অনাবৃত কয়টা থাকবে? 3টা, এই 3টা রেখে এইখানে একটা পৌনঃপুনিক। লসাগু কয়টা হবে? 3টা, তার মানে আবৃত অংশ থাকবে 3টা। তো 784, এখানে আবার 7 আসবে না, 784 এইভাবে কাউন্ট হবে। তো 7 পর্যন্ত এসে থেমে যাবে, কারণ আবৃত অংশে 3টা থাকবে, লসাগু 3। আচ্ছা, পরেরটা কি বলছে? 10.418, এটাকে লেখা যায় 10.418,000, ডানে 0 বসাই দিলাম। ঠিক আছে, দশমিকের পরে কোনো সংখ্যার পরে 0 বসাইলে ওই যে আমি আগেই বলে আসছিলাম যে আমার কিছুই যায় আসে না। ঠিক আছে, বসাই দিছি। আচ্ছা, যদি বসাই দিই তাহলে এইবার আমরা বিয়োগ করি। তো এটা থেকে এটা যদি বাদ দিই, 7 থাকে, এখানে 4 থাকে, এখানে 8 থাকে। আচ্ছা 8, এইখানে দেখো 7 আছে, তো 7 যেহেতু ছোট, এটাকে 17 হিসেবে কাউন্ট করতে হবে। এখানে 9 আর 8 17, হাতে থাকে 1, 2-এর থেকে এটা যখন বাদ দেব তো থাকে কত? 0। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, 8-এর থেকে যখন 0 বাদ দিছি, তো 8 ছিল, হাতে কিন্তু কিছুই ছিল না, তার মানে এখানে কিন্তু কিছুই বিয়োগ করব না। ঠিক আছে, এখানে যা আছে তাই থাকবে, মানে 0 বিয়োগ করে তো লাভ নেই, হাতে তো কিছুই নেই, হাতে যা থাকবে সেটা বিয়োগ করে দিতে হবে। তো
আচ্ছা এখানে তাহলে কত থাকে 9। আচ্ছা এখানে তো শূন্য হয়ে গেল। আর 4 এখানে 1 যেহেতু ছোট 11 হিসেবে কল্পনা করতে হবে। 7 7 আর 4 11, হাতে থাকে 1, যোগ করলে এখানে হয় 1, তার মানে 2 বাদ, 3-এর থেকে 1 বাদ দিলে থাকে 2, আর এখানে তো শূন্য হয়েই গেল। ব্যাস এটাই আমাদের অ্যান্সার, যেখানে 8 আর 7-এর মাথায় হবে পৌনঃপুনিক। শেষ। ঠিক আছে, এখানে হাতে কিছু ছিল না তো এই জন্য কিছু বিয়োগ করা লাগে নাই। আর আই হোপ তোমরা এই খ নাম্বারটা পারবা। খ নাম্বারটা একেবারেই ইজি। দেখো এখানে অনাবৃত আছে কয়টা? অনাবৃত আছে 2, এখানে অনাবৃত আছে 2, তার মানে আমার অনাবৃত দুইটাতেই সেম আছে। আমার শুধু কি করতে হবে, এখানে আবৃত আছে 3, এখানে আবৃত আছে 2, তো 3 দুগুণী 6, আমার প্রত্যেকটাকে 6 সংখ্যা পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে খ নাম্বার ক্ষেত্রে আমি একটু বলে দিই কী করবা। 23.0394, 9 আর 4-এর মাথায়, যেহেতু 23.0394, যেহেতু দুইটা করে থাকবে অনাবৃত অংশ, তার মানে 9 4, আবৃতের ভিতরে 6টা থাকবে, তারপরে 9 4 9 4, আবৃতের ভিতরে 6টা আছে। আচ্ছা পরেরটা কি আছে? 9.12645। আচ্ছা তাহলে 9.12645 645, প্রথম দুইটা থাকবে, এই 6-এর মাথায় একটা পৌনঃপুনিক, এই 5-এর মাথায় একটা পৌনঃপুনিক। শেষ। বিয়োগ করতে পারবো না, এখানে কত থাকে? 9 9 থাকবে, হাতে থাকে 1 5 5 আর 4 9 6 8 আর 6 14, হাতে থাকে 1 6 3, এখানে শূন্য থাকবে, এখানে 9 3 থাকবে, এখানে 3 থাকবে, সরি দশমিক দিচ্ছি কেন, এখানে দেখো 6 থেকে 3 বাদ দিলে থাকে 9, তার মানে হাতে কিছুই নাই। হাতে যেহেতু কিছুই নাই, সুতরাং এখানে আমাদের কোনো কিছু বিয়োগ করা যাবে না। তো ঠিক আছে, আমার তো অঙ্ক হয়ে গেছে। এখানে থাকবে কত? 1, এখানে যদি উপরে 10 কল্পনা করতে হবে, তাহলে থাকে 9, হাতে থাকে 1 9 আর 1 10 3, এখানে দশমিক দিয়ে 3, হাতে থাকে 1 1 বাদ দিলে থাকে 13। ওকে, 13.93। আচ্ছা 9 3, এখন দুইটা বাদ দিয়ে এই যে 3 আর এই 9, এরপরে পৌনঃপুনিক দিলেই আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, করে হতে দিলাম। এরপরে গুণ। পৌনঃপুনিকের গুণের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে। পৌনঃপুনিকের অঙ্কের গুণের ক্ষেত্রে আমাদের অলওয়েজ এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, না হলে আমরা অঙ্ক করতে পারবো না। ঠিক আছে, কি ব্যাপার, গুণ করে গেল? গুণের কাজ আগে লিখছি। আচ্ছা, গুণের উদাহরণের কোনো অঙ্ক দেওয়া নাই না? ওকে, এখানে একটা গুণের উদাহরণের অঙ্ক দিই। ওকে, তোমাদের বইতে যেটা আছে দেখবা, উদাহরণ আমি খুললাম, উদাহরণ 14। দেখো তোমাদের বইতে দেওয়া আছে, এটা কত নম্বর পেজ? 14 নম্বর পেজে আছে। সেটা কি? 4.3 কে 5.7 উপরে পৌনঃপুনিক দ্বারা গুণ করো। গুণ করো, আগে এটা একটু বুঝাই আসি তোমাদের তো আমাদের যত পৌনঃপুনিকের অঙ্কই থাকুক না কেন, আমাদের এটাকে আগে গুণ এবং ভাগ, পৌনঃপুনিকের গুণ এবং ভাগের ক্ষেত্রে এদেরকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, পরবর্তীতে আবার ভাগ করে 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 তাকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হয়, এটা প্যারা খাইতে হয়। ঠিক আছে, তো আমাদের এখানে আগে 4.3 এইটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে আগে প্রকাশ করতে হবে। মনে আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ? প্রথমে কি দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে জাস্ট সংখ্যাটা চিন্তা করতে হবে 43, তার থেকে কত বাদ দেব? পৌনঃপুনিক বাদে আর যা যা থাকবে অনাবৃত, সে দশমিকের এপাশ ওপাশ মিলায়ে সবগুলো সংখ্যা বিয়োগ করব, তোমরা 4 থাকে। আর নিচে থাকবে হচ্ছে 9 9, কয়টা আসবে? পৌনঃপুনিক যতগুলো ততগুলো 9,
শূন্য আসবে কয়টা, দশমিকের ডান পাশে যতগুলো অনাবৃত থাকবে ততগুলো শূন্য, এখানে একটাও নেই তাই শূন্য একটাও আসে নাই। তো এটা যদি বাদ দিই তাহলে কত থাকে, 39/9 থাকে। আচ্ছা 3 13 39, তোমরা 13/3, 13/3 ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে 5.7 উপরে যদি থাকে 57 - 5 / 9, তো এখানে থাকে 52/9, 4 13 52, 13 ছাড়া যাচ্ছে না, না আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই যে এই দুইটা সংখ্যা, অতএব 4.3 পৌনঃপুনিক ইন্টু 5.7 পৌনঃপুনিক সমান সমান অ্যাকচুয়ালি 13/3 ইন্টু 52/9। তো এখন এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করলে কত আসে, ধরো আমি এটা ক্যালকুলেটরে করি। 13 গুণ 52 ভাগ 3 নং 27, 667/27, ঠিক আছে, 667/27। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে দশমিকে নিয়ে যেতে হবে। কিভাবে, ওই যে 27 দ্বারা 667কে ভাগ করতে হবে, ঠিক আছে। তো ভাগ করা 27 দুগুণী কত, 54, 54, এইভাবে করতে হবে। এখন কথা হচ্ছে অঙ্কটা যদি বড় হয়ে যায়, তোমরা ক্যালকুলেটারে এটা ডিরেক্ট বসাই দিবা। যেহেতু অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, আমাদের আর ভাগ করে দেখানোর দরকার নেই। আমরা যদি এইটা ক্যালকুলেটারে বসাই ডিরেক্ট, তো ক্যালকুলেটারে আসবে হচ্ছে 25.037 এরকম চলতেই থাকবে। তার মানে আমরা লিখতে পারি 25.037, না এটা রিপিট আসতেছে, এই 0.37, এই যে এটা রিপিট আসতেছে, সুতরাং আমরা এটা লিখে ফেলতে পারি। আর যদি ক্যালকুলেটারে তোমাদের এই জিনিসটা না আসে, সায়েন্টিফিক ক্যালকুলেটারে এটা আসা কথা, যদি না আসে তো সেই ক্ষেত্রে তোমাদের ওই যে ভাগ করে করে করতে হবে, ঠিক আছে। এই যে 27 দিয়ে 676কে ভাগ করে করে করতে হবে, 27 দুগুণী 54, তাহলে বাকি থাকে কত, 3 1, 13 থাকে বাকি, 13-র ভিতরে যায় না, 6 নামায় নিয়ে আসতে হবে, কত যায়, ওই যে 5, যেহেতু উত্তরে 5 আছে আমি 5 দ্বারা করি, তো 5 গুণ 27, 27 গুণ 5 করলে 135 আসে, 135, নিচে থাকবে 1, একটা দশমিক নিয়ে এসে এখানে 0, তো দশমিক নিয়ে এসে যেহেতু 0 এর ভিতরে গেল না, আর একটা 0 নিয়ে আসতে হবে, এখানে 100, 100-র ভিতরে 27 কয়, ওই যে 3 বার যাচ্ছে, তার মানে 27 গুণ 3 81 আসে, এখানে 81 থাকবে, 81 থেকে ওটা বাদ দিলে কত থাকে, 19, 19-এর ভিতরে যায় না, তার মানে এখানে একটা 0 নিয়ে আসতে হবে, 190, তারপর 27 গুণ 7 করলে 189 আসে, 189 আসে, আবার এখানে 1 থাকে, এই তো রিপিট আসতেছে, 7 নিয়ে আসবো, ব্যাস, এই যে রিপিট আসতেছে। এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো তোমাদের ক্যালকুলেটারে, আই হোপ এটা ক্যালকুলেটারে ডিরেক্ট করে দেবো, কোনো সমস্যা হবে না। ওকে, এরপর আমাদের কি আছে, 1 পয়েন্ট ক, 1.13 দশমিক পৌনঃপুনিক 113 মাইনাস কতগুলো অনাবৃত, 11, আচ্ছা মাথায় কটা, একটা 9 আর একটা 0 আসবে না, কারণ দশমিকের পরে একটা অনাবৃত আছে। তো 113 থেকে 11 বাদ 102 থাকে, ডিভাইডেড বাই 90, তো 102 ভাগ 90 করলে থাকে 17/15, আচ্ছা 2.6, তো 2.6 এখানে কোনো পৌনঃপুনিকই নাই, তার মানে উপরে কত হবে, আর নিচে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা তার জন্য একটা 0, এটাই তো আমাদের সিস্টেম, তার মানে 13/5। তাহলে আমরা লিখতে পারি 1.13 পৌনঃপুনিক ইন্টু 2.6, লিখতে পারি 17/15
ইন্টু 13/5। তো 17 গুণ 13 ভাগ 5 15 75, 221/75। তো এইটাকে যদি ভাগ করে দিই ক্যালকুলেটরে কত আসে, 2.946666 এরকম চলতেই থাকবে। তার মানে পৌনপুণিক কত আসতেছে, 2.94 পরে 6 পরে একটা পৌনপুণিক, শেষ। ঠিক আছে, এটাই অঙ্ক। আচ্ছা, খ নম্বরে আছে 0.2 উপরে পৌনপুণিক, তার মানে উপরে হবে 2 মাইনাস তো কিছুই নাই, আর একটা 9 আসবে, তার মানে 2/9। আচ্ছা, এরপরে 1.12 দুইটার মাথায় পৌনপুণিক, 112 মাইনাস 1, যেহেতু এই যে অনাবৃত্ত একটা তাই 1 মাইনাস, আর কয়টা পৌনপুণিক, দুইটা। অনাবৃত্ত কিছু আছে দশমিকের এই পাশে, নেই, তাহলে 111/99। দেখো 11 দ্বারা যাই, তাই না? তাহলে আমাদের কত আসছে, 37/33, 37/33। ওকে, এটা আসে হচ্ছে 0.081, 8 এবং 1-এর উপরে। তো এখানে 81 মাইনাস 0 ডিভাইডেড বাই পৌনপুণিক দুইটা আছে তাই দুইটা নয়, আর একটা শূন্য আছে এর কারণে এখানে একটা শূন্য। 81/990 কত আসে, 81/990, 9/110। সুতরাং আমরা তাহলে লিখতে পারি 0.2 পৌনপুণিক 1.12 পৌনপুণিক ইন্টু 0.081 পৌনপুণিক 2/9 ইন্টু 37/33 ইন্টু 9/110। কত আসে, 2 গুণ 37 গুণ 9। আচ্ছা, 9 তো এমনি কাটতেছে, তাই না? আর 2 গুণ 110কে কাটলে 55 আসে। এবার করি, উপরে থাকতেছে 37 আর নিচে থাকতেছে 33। আচ্ছা, 37/33 গুণ 55, 37/1815 এটা থাকতেছে। তো এটাকে যদি আমি লিখি তাহলে আসা হচ্ছে 0.020385647 এরকম আসতেছে। ওকে, তাহলে তো আমার ঝামেলা হয়ে গেল না? ভাগ করে করে দেখাইতে হবে, কোনো ভুল নাই। 2/9, ঠিক আছে। 1 যদি বাদ দিয়ে এখানে 99 থাকবে। ওকে, এটাও ঠিক আছে। 111, ঠিক আছে। 111/99 করলে 37/33, ঠিক আছে। 81 এর জন্য ওকে, অল ফাইন। কিন্তু এখানে আমাদের কোনো দশমিক আসতেছে না ক্যালকুলেটরে, তাহলে ম্যানুয়ালি করতে হবে। 1815 দ্বারা 37কে ভাগ, প্রাথমিক অবস্থায় যাচ্ছে না এই কারণে 0 একটা নিয়ে আসতে হবে, 0 নিয়ে আসলে এখানে একটা 0 আসবে, এর ভিতরে তাও যায় না, আর একটা 0 নিয়ে আসতে হবে, নিয়ে আসলে আমাদের কাজ হবে। তো ঠিক আছে, এখন 3700 ভাগ 1815 করলে 2 পয়েন্ট সামথিং, এখানে 2 আসবে। তো 2 যদি দিই, 2 গুণ 1815 করলে কত আসে, 3630 07 হাতে থাকে 100। আচ্ছা, 70 থাকে। এখন এর ভিতর কি যায় না, তার মানে আর একটা নিয়ে আসতে হবে। তো প্রথমবার যদি নিয়ে আসি
তো এর ভিতরে 1800 যায় না, আর একটা নিয়ে আসতে গেলে এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, এবার এর ভিতরে কতবার যাই দেখো, এখানে অ্যান্সারে কত আছে, 3 আছে। তো 3 যদি এখানে বসাই, তো 3, ওকে, 7-এর ভিতরে 7000 ভাগ 1815, 3 পয়েন্ট সামথিং না, 1815 গুণ 3, 5445। আচ্ছা, এটাতে আমার দশমিকে লাগবেই, মানে পৌনঃপুনিকে যে আসতেই হবে এমন কোনো কথা নেই, তাই না? পৌনঃপুনিকে আসতেই হবে এমন কোনো কথা নেই, অ্যান্সার তো এখানেও হইতে পারে, অ্যান্সার কিন্তু এটাও হইতে পারে, পৌনঃপুনিকে আসতেই হবে এমন কোনো কথা নেই। আগেরটা পৌনঃপুনিকে আসছিল, এইগুলো সব পৌনঃপুনিকে আসছিল, বাট এটা আসতেছে না। আমি যদি 3 করি, আচ্ছা এখানে যদি বিয়োগও করি, 5, 1, 5, এখান থেকে 5, হাতে থেকে 1, আবার এখানে কত থাকে, 5, হাতে থেকে 1, 6, 1, 1500 হয়ে যায়। ওকে, তো 1500 হয়ে গেলে পরবর্তীতে আর একটা কী হবে, শূন্য হবে। শূন্য যদি দিই তাহলে এখানে থাকবে 8। তো বেশ বড় হয়ে যায় অঙ্কটা, বেশ বড়। তোমরা অ্যান্সার এখানে লিখে দিও, তোমরা অ্যান্সার এখানে লিখে দিও, ঠিক আছে? ওকে, নেক্সট, পৌনঃপুনিক আসতেই হবে এমন কোনো কথা নেই। তোমাদের অনেক অঙ্কে পৌনঃপুনিক নাই আসতে পারে, পৌনঃপুনিক আসতে হবে এমন কোনো কথা নেই। অনেক অঙ্কে পৌনঃপুনিক নাও আসতে পারে, ঠিক আছে? এই যে তোমাদের একটু দেখো বইয়ের অঙ্কটা, উদাহরণ 16 নম্বর অঙ্ক, 15 নম্বর পেজে উদাহরণ 16, এই অঙ্কটাই দেখো যে 13.440628 ডট 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 দেওয়া আছে। তো এখানে তোমরা কোনো পৌনঃপুনিক আসে নাই, ওদের যেহেতু আসে নাই তার মানে নাও আসতে পারে, এটা কোনো সমস্যাই না, ঠিক আছে? এটা কোনো সমস্যাই না। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাই। ভাগের ক্ষেত্রেও সিমিলার, গুণ যেরকম বের করছি ভাগও সেভাবে বের করবো। তো এখানে 2.2718, এখানে 8 এবং 2 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 22718 মাইনাস 2, অনাবৃত আছে শুধু এই 2, পৌনঃপুনিক আছে 4টা, তার মানে 4টা 9 হবে। দশমিকের পরে অনাবৃত কিছুই নাই, তাই শূন্য আসতেছে না। উপরে আসবে 22716, নিচে হবে 9999। তো এটাকে যদি ভাগ করি কোনো কিছু আসে, মনে হয় না, আসা উচিত না। 22716 ভাগ 1 2 3 4, ও আসতেছে 2524 ডিভাইডেড বাই 1111। আচ্ছা, এরপরে কি আসবে, 1.912, 1912 মাইনাস 19, 9 আসবে 2টা, আর একটা দেখো অনাবৃত আছে দশমিকের এই পাশে, তার মানে তার জন্য একটা শূন্য। তো করলে কত আসে, 1912 মাইনাস 19, 1893 ডিভাইডেড বাই 990। তো ভাগ করলে কত থাকে, ভাগ 990, 631 ডিভাইডেড বাই 330। এখন আমাদের ভাগ করতে হবে, এতকে এত দ্বারা ভাগ, তার মানে 2.2718, এটা উপরে থাকবে, ডিভাইডেড বাই 1.912, ভাগ করলাম। তাহলে এই অংশটার ভ্যালু কত, ওই যে 2524 ডিভাইডেড বাই 1111, এরপরে নিচেরটার মান কত আসছে, সাধারণ ভগ্নাংশে 631/330। তাহলে 2524 ডিভাইডেড বাই 1111 গুণ এই যে 330, এটা উপরে চলে যাবে 330, আর এটা তো নিচে আছে 631, ভাগ করে দিই। তাহলে থাকে 2524 গুণ 330 ভাগ 1111 গুণ 631।
আচ্ছা, করলে আসে হচ্ছে 120/101। আংশিকে করলে থাকে হচ্ছে 1.1881। আচ্ছা, 181, সরি 1881 এইভাবে চলতেই থাকবে। তার মানে দেখো 1881 এটার পরে পৌনঃপুনিক 1.1881, এই 1 এবং এই 1-এর মাথায় পৌনঃপুনিক দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলতেছে যে ক নাম্বার 0.6, এটার মানে হচ্ছে 6/9, তার মানে থাকতেছে উপরে 2 নিচে 3। ওকে, আর 0.9 পৌনঃপুনিক যদি দিই তাহলে উপরে থাকতেছে 9/9, এটা থাকতেছে 1। তাহলে 0.6 ডিভাইডেড বাই 0.9 এটা যদি আমরা করি তাহলে থাকে 2/3 ডিভাইডেড বাই 1, অ্যান্সার থাকতেছে 2/3। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, খ নাম্বারে কি বলতেছে? খ নাম্বারে বলতেছে যে 0.732, এটা যদি আমরা লিখি যে 732 - 7 ডিভাইডেড বাই 990, এই যে দশমিকের পরে একটা অনাবৃত, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো যে ক্যালকুলেটরে করি 732 - 7 ভাগ 990, একবারে করে দিচ্ছি 145,198। 0.0272 এবং 7-এর মাথায় পৌনঃপুনিক 27 - 00 তো লেখা লাগতেছে না, অনাবৃত অংশে 0 থাকলে ওটার কোনো দাম নেই। 990, ঠিক আছে। তো 27/990 করলে কত থাকে? 3/110। সুতরাং আমরা লিখতে পারি 0.732, এই দুইটার মাথায় পৌনঃপুনিক দিয়ে 0.027 যদি লিখি 145,198 3/110, 145,198 ইন্টু 110 উপরে চলে যাবে, নিচে থাকবে 3। তো কাটাকাটি করলে কত থাকে দেখো, 145 ইন্টু 110 ভাগ 198 ইন্টু 3, 725/27। তো এটাকে করলে কত আসে? 26.851851। আচ্ছা, এটা চলতেই থাকবে, তার মানে ওই যে বুঝতেই পারতেছো 26.8518 এবং 1-এর মাথায় পৌনঃপুনিক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আর সরি √2 আছে। এখন √2কে এর দশমিক ভগ্নাংশে মান নির্ণয় করো। তোমরা এইটা করে আসছো, এটা তোমাদের বইতে। আচ্ছা, √13, তো √13টাকে কি করবা? 13। তো এর কাছাকাছি আমরা লিখতে পারি হচ্ছে 13-র ভিতরে কত? 3-এর বর্গ করলে 9 হয়, 4-এর বর্গ করলে হয় হচ্ছে 16। তার মানে 16 তো 13-এর ভিতরে যায় না, এখানে 3 নিয়ে আসতে হবে। তো 3 নিয়ে এসে এখানে 3 × 9 শুরু করলাম। 4 দশমিক নিয়ে আসার সাথে সাথে এখানে 2টা শূন্য বসে যাবে, 3-এর ডাবল 9 এখানে বসাবো, সরি 3-এর ডাবল 9 লিখতেছি, 6 বসাবো। এখন এখানে 6-এর সাথে কত বসাইলে 400-র ভিতরে যায়? 6 66, 66 যদি দিই তাহলে আমাদের কত আসে? 396। 396, এখান থেকে 4, আবার 2টা শূন্য, ঠিক আছে।
দুইটা শূন্য যদি নিয়ে আসি তাহলে 36 দুগুণে 72, 72। আচ্ছা দেখো এইবার একটা কথা, এইখানে যদি একও নিই, 700 কি 400-র ভিতরে যায়, এটা তো ইম্পসিবল। যেহেতু যায় না, তার মানে এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে, তার কারণে এখানে একটা শূন্য দিতে হবে, ঠিক আছে। এবং ওই যে 360-এর ডাবল করলে এই যে 720, ঠিক আছে। এই 720 এইবার দেখো যায় কিনা। তো এখানে তাহলে কত নিয়ে আসবো? আচ্ছা এখানে আরও দুটো শূন্য না, দুটো করে আনতে হবে তো, হ্যাঁ। তো এখানে কত যায়? এবার দেয় 5। তো এখানে 5 যদি দিই, গুণ করো, 5-এর সাথে গুণ করলে পেয়ে যাবা। তো যাই হোক, এই প্রসেসে আমাদের অঙ্কটা করতে হবে, তোমাদের বইতে দেওয়া আছে 36025। আচ্ছা তোমরা যদি এটা করো, এই প্রসেসে তোমাদের বইতে আছে, তোমরা করতে পারো। তো এই প্রসেসে করলে অঙ্কটা হয়ে যাবে। অতএব √13 = 3.605। এইগুলো 8-এ করে আসছো, এগুলো আর দেখানোর কিছু নাই। আচ্ছা এর এক শর্টকাট ট্রিক আছে, শর্টকাট ট্রিকটা দেখাই। মনে করো √13 ট্রিকটা একটু শিখে দাও, কাজে দেবে। √a = a + b / 2√b। এটা একটু মুখস্থ করে রেখে, এটা সূত্র। বিটা কি? বিটা হচ্ছে কাছাকাছি সর্বনিম্ন বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা যেটাকে বলে, পূর্ণবর্গ সংখ্যা এর কাছাকাছি, এর কাছাকাছি। যেমন √13 আছে, তো √13 রুটের ভিতরে যা থাকবে তাকে এ ধরে নেব, তার মানে উপরে থাকবে 13 প্লাস 13 এর কাছাকাছি মিনিমাম বর্গ সংখ্যা কি আছে? 4 আছে, 9 আছে। তো কাছাকাছি হচ্ছে 9, কারণ পরবর্তীতে 4 4 16 হয়ে যাচ্ছে, 16 আবার 13-এর বেশি, তাহলে 9 / 2 √ ওই যে ওর 9কে বর্গমূল করবো b, √b। তো এটা কত থাকে? 22, আর নিচে কত থাকতেছে? 2 × 3, তাহলে 22/6। তো 22/6 যদি হয়, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? তোমরা যদি ভাগ করো, 3 × 6 = 18, 4 থাকে দশমিক, 6 × 6 = 36, 4, ঠিক আছে। মানে 3.6। দেখছো যে কত আসতেছে? এখন এখানে একটা শূন্য নিয়ে আসে, এখানে হচ্ছে 40 নিয়ে এসে আবার কত 6 আসতেছে, 4 6 × 6 = 36। তো এরকম যাই। মোট কথা দেখো 3.60, এই অংশটা, এইটুকখানি অংশ কিন্তু এই দেখো এর সাথে মিলে গেছে। আমি বলতেছি না এতে এক্স্যাক্ট ভ্যালুটাই আসবে, আমি বলতেছি যে এটা কাছাকাছি মানটা আমার আসবে। তার মানে √13 যাদের, এটা কিন্তু চাকরি পরীক্ষায় খুব কাজে দেয়, আবার এমসিকিউতে খুব কাজে দেয়। যাদের তোমরা যখন এমসিকিউ করবা, দেখা যাচ্ছে √13 নিচের কোনটি, যদিও তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে, কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তো সেই ক্ষেত্রে বা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কখনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এই শর্টকাট নিয়মগুলো জানতে হয়। তো তোমরা এই শর্টকাট নিয়মটা একটু জেনে রেখো, জানলে তোমাদের জন্য আসলেই অনেক কাজের জিনিস হবে। 3.60 এইটুকখানে রেখে দিলে আমাদের, মোট কথা 4টা অপশন থাকলে কাছাকাছি ভ্যালু তো এটাই অ্যান্সার, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, সামনের দিন আমি অনুশীলনীর বাকি অঙ্কগুলো করে ফেলাবো, যেহেতু আজকে দিয়ে উদাহরণ শেষ হয়ে যাচ্ছে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।